Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello, my dear students. Good morning. How are you? I hope you all are fine. By the grace of Almighty Allah, Alhamdulillah, I'm fine. This class is for the students of 9 and 10. So, welcome my students to my online class. In our previous class, we discussed about narration and two exercises passage narration. Today, I will discuss about an important grammatical topic titled right form of verb. You know that it will be at your question number 4. And our students can't do better perform in this topic because of the lackness of vocabulary. For acquiring knowledge in right form of verb, you have to develop your skill in vocabulary meaning besides with the rules of right form of verbs. Today I will discuss some important rules of right form of verb. বন্ধুরা, যদিও ইংরেজি ক্লাসে বাংলা বলার নিয়ম নেই, তবুও তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি ইংরেজির পাশাপাশি বাংলা কিছু বলবো। তো আমাদের 4 নম্বর প্রশ্নের সেকেন্ড পেপারে আসবে রাইট ফর্ম আর কারেক্ট ফর্ম অফ ভার্ব। তোমরা এই আইটেমটার সাথে ক্লাস 6 থেকে পরিচিত। তো আমাদের 9 10 এর রাইট ফর্ম অফ ভার্ব বা এসএসসির জন্য যে রাইট ফর্ম ভার্বটা আছে সেটা আমাদের বক্সের ভিতরে 8টা 9টা 7টা বা 10টা ভার্ব দেওয়া থাকবে। আমাদের অর্থ অনুযায়ী প্রতিটা বাক্যের অর্থ অনুযায়ী বা অর্থের সঙ্গতি রেখে আমাদের 10টা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান দেওয়া থাকবে। আমাদের প্রত্যেকটা শূন্যস্থানে যথার্থ ভাব অর্থ অনুযায়ী বসিয়ে সেটাকে আমাদের সঠিক রূপদান করতে হবে। রাইট অর্থ যথার্থ বা সঠিক, ফর্ম অর্থ রূপ, অফ অন্তস্ক্রিয়া র বা এর, ভার্ব অর্থ ক্রিয়া, ক্রিয়ার সঠিক রূপ। তা আমাদের রাইট ফর্ম ভার্বের অর্থ দ্বারায় ক্রিয়ার সঠিক রূপ। ক্রিয়া বলতে যার দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটাই ক্রিয়া। এটা ক্রিয়ার সঠিক রূপদান করাটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তো আমাদের শিক্ষার্থীরা দেখা যায় অনেক কষ্ট করে রাইট ফর্ম অফ ভার্বের রুল যদি তারা মেমোরাইজ করেও তারপরেও তারা রাইট ফর্ম ভার্ব ভালোভাবে পারফর্ম করতে পারে না। এর কারণ হলো আমাদের শিক্ষার্থীরা রুলসের প্রয়োগ ঘটাতে পারে, কিন্তু বাক্যের অর্থ বা টেক্সটের অর্থের সাথে সঙ্গতি রেখে বক্স থেকে যথার্থ ভার্ব তারা খুঁজে বের করতে পারে না। তো এটা পারার জন্য তোমাদের একটাই মাত্র পন্থা আছে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ভোকাবুলারি মিনিং আয়ত্ত করা এবং প্যাসেজ বা যে টেক্সটটা তোমার পরীক্ষায় বা প্রশ্নে দেওয়া থাকবে সেটা অর্থবোধ উপরে বক্স থেকে ভার্ব আনার যোগ্যতা প্রচুর পরিমাণে অনুশীলনের মাধ্যমে তোমাদেরকে আয়ত্ত করতে হবে। তো আমাদের কিছু রুলস আলোচনা করতে হবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা যদি এটাকে একটু অর্থ অনুযায়ী ভাঙি তাহলে কি দাঁড়ায়? রাইট ফর্ম অফ ভার্ব। রাইট অর্থ যথার্থ বা সঠিক, ফর্ম অর্থ রূপ আকৃতি গঠন বা প্রকৃতি, অব অর্থ অন্তস্ক্রিয়া র বা এর, ভার্ব অর্থ ক্রিয়া মানে ক্রিয়ার সঠিক রূপ। ক্রিয়া বলতে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা সঞ্চালিত হওয়া বোঝায় তাকে বলা হয় ভার্ব বা ক্রিয়া। তো এই ভার্বগুলো আমাদের সঠিক রূপ দিতে হবে। আমাদের 10টা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে। বক্সের ভিতরে আমাদের 8টা 9টা বা 10টা ভার্ব দেওয়া থাকবে। যদি কম দেওয়া থাকে 10টা তাহলে একটা ভার্ব আমরা একাধিকবার ব্যবহার করে শূন্যস্থানগুলি পূরণ করবে এবং এই ভার্বগুলোর সঠিক রূপ আমরা দেব। তো এই রাইট ফর্ম ভার্বের জন্য বা যে কোনো গ্রামারের জন্য আমাদের বেসিক গ্রামারগুলি আছে, নাম্বার, পারসন, টেন্স, কেস, এগুলো আমাদের সকলেই জানা দরকার। আশা করি তোমরা এগুলো সম্পর্কে তোমাদের ধারণাকে বৃদ্ধি করেছো, তোমাদের দক্ষতাকে বৃদ্ধি করেছো। তো টেন্সটা আসলে মূলত রাইট ফর্ম ভার্বের জন্য অত্যন্ত জরুরি। তার কারণ খেয়াল রাখবে বন্ধুরা,
আমরা একটা বইয়ে উদাহরণস্বরূপ বলতেছি, আমরা যদি 10 কোটি বাক্য একটা বইতে পাই, এই 10 কোটি বাক্য কিন্তু তোমার অবশ্যই 12টা টেন্সের ভিতরে আমাদের থাকবে। টেন্সের বহির্ভূত কোনো স্ট্রাকচার আমরা কিন্তু পাবো না। সেজন্য কোনো শিক্ষার্থী যদি ভালোভাবে টেন্সটা অর্থ এবং স্ট্রাকচার যদি সুন্দর করে মুখস্থ বা আয়ত্ত করতে পারে এবং সেটা যদি বাস্তবে প্রয়োগ করানোর চেষ্টা করে, বারবার বিভিন্ন বাক্য লেখা, বাক্য তৈরি করার বা বাক্য পড়ে এটাকে মডিফাই করার চেষ্টা করে বারবার, তাহলে হয়তো বা সেই তার এই ল্যাকনেসগুলি দূর করতে পারবে। তো আমরা টেন্স অনুযায়ী পড়বো। দেখো, সাধারণত ভার্বের যে কার্য দ্বারা বর্তমানে কোনো কাজ করা, হওয়া, খাওয়া, পড়া, ঘুমানো, অভ্যাস বা চিরন্তন সত্য কর্ম বোঝায়, তাকে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। তা আমরা যখনই একটা টেক্সট পড়বো, আমরা যদি টেক্সটের বাক্যটা দ্বারা যদি এরকম বর্তমানে কোনো কিছু করা, হওয়া, খাওয়া, পড়া, ঘুমানো, অভ্যাস বা চিরন্তন সত্য কর্ম বোঝায়, তাহলে ওটাকে আমরা ওই ভার্বটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রূপ দেব। মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা মেইনটেইন করব, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যদি এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমরা ভার্বের সাথে এসবিএস যোগ করব। তো ভার্বের যে কার্য দ্বারা আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, ভার্ব এর যে কার্য দ্বারা, ভার্বের যে কার্য দ্বারা বর্তমানে কোনো কাজ করা, হওয়া, খাওয়া, পড়া, ঘুমানো, অভ্যাস বা চিরন্তন সত্য কোনো কর্ম বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। দেখো, আমরা প্রেজেন্ট ইনডেফিনিটকে বর্তমানে সিম্পলও বলা হয়, প্রেজেন্ট সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বলতে পারি। ভার্বের যে কার্য দ্বারা বর্তমানে কোনো কাজ করা, হওয়া, খাওয়া, পড়া, ঘুমানো, অভ্যাস বা চিরন্তন সত্য কোনো কর্ম বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা তোমরা সহজে মনে রাখতে পারো, সাবজেক্ট প্লাস PB1 দ্যাট মিন্স মূল ভার্ব, পিতে প্রিন্সিপাল, বিতে ভার্ব, ওয়ান মানে প্রেজেন্ট ভার্ব, আমি শর্ট ফর্মে লিখেছি এখানে অবজেক্ট। এখানে আরেকটু কথা তোমাদের মনে রাখতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এসবিএস যোগ হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এসবিএস যোগ হবে, ভার্ব প্লাস এস অর ইএস। দেখো, আমাদের এই কথাগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি এবং বাক্যটা যদি আমরা অর্থ বুঝে ধরতে পারি যেটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তাহলে এই ফরম্যাটটা অনুসরণ করে আমরা ওটাকে সঠিক ফর্মটা দিতে পারবো, যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো আমাদের সাবজেক্ট অবজেক্ট সবই দেওয়া থাকবে বাক্যে, আমাদের শুধু ভার্বের সঠিক রূপটা আমাদের দিতে হবে, রাইট ফর্ম অফ ভার্বে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমরা ভার্বের সাথে এসবিএস যোগ করতে পারি। আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি, আফটার ইট always think of the welfare of his country. A patriot always think of the welfare of his country. একজন দেশপ্রেমী সর্বদা তার দেশের কল্যাণের কথা চিন্তা করে। বেশ অভ্যাসগত সত্য। যখন কোনো একটা বাক্য দ্বারা অভ্যাসগত সত্য হবে, তখন এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাই থিংক কি আমরা যদি এখানে ব্র্যাকেটের সাথে ভার্বটা লিখে দিয়েছি বোঝানোর সুবিধার্থে, কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু এই ব্র্যাকেটে ভার্বটা থাকবে না, এটা বক্সের ভিতরে থাকবে, আমাদের অর্থ বুঝে আনতে হবে। তাই থিংকের প্রেজেন্ট ফর্ম আমরা থিংক লিখলাম, থিংক, যেহেতু এই প্যাক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদের ভার্বের সাথে এসবিএস যোগ করতে হবে। তা আবার তুমি এই ক্ষেত্রে তুমি একটা ইউ পেতে পারো। খেয়াল করি, আমরা বিভিন্ন ধরনের শব্দ পেতে পারি, যেমন এই শব্দগুলো আমরা বাক্যে যদি আমরা পাই, যেমন এভরিডে, ডেইলি, অকেশনালি,
normally, sometimes, often, regularly, or contextual hints ইত্যাদি যদি থাকে আমাদের, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্যটা রূপ দেব। যে বাক্য যদি আমাদের এভরিডে, ডেইলি, অকেশনাল, নরমালি, সামটাইমস, অফেন, রেগুলারলি, কন্টেক্সচুয়াল হিন্টস বলতে এখানে হচ্ছে আমাদের প্যাসেজে যে অনুচ্ছেদটা দেওয়া থাকবে, এই অনুচ্ছেদটা দ্বারা আমাদের এই বাক্যের দ্বারা কি নির্দেশ করা হচ্ছে, কি এটা বুঝাইতেছে, যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়, তাহলে আমরা এই স্ট্রাকচার মেনটেন করে ওই ভার্বটার সঠিক রূপ দেব। তা আমরা এই শব্দগুলো মুখস্থ করে নিতে পারি। আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে আমরা শনাক্ত করতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট আরো কিছু বিষয় আছে, যেমন প্রেজেন্ট একটা ইনডিফিনিট টেন্সকে যদি আমাদের নেগেটিভ করতে হয়, তাহলে আমাদের অবশ্যই সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট ব্যবহার করতে হবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমরা ডাজ নট ব্যবহার করব, আর অন্য সকল ক্ষেত্রে আমরা ডু নট ব্যবহার করব। আবার দেখা যায় প্রেজেন্ট একটা ইনডিফিনিট টেন্সকে আমাদের প্যাসিভ করতে হয়, যদি আমাদের প্যাসিভ মোড ওই কন্টেক্সচুয়াল হিন্ট দ্বারা যদি আমাদেরকে প্যাসিভ নির্দেশ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট অনুসারে অ্যামিজার আনবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। তো দেখো বন্ধুরা, প্রেজেন্ট ইনডিফিনিট আমরা পেলাম বর্তমানে কোনো কাজ করা, হওয়া, খাওয়া, পড়া, ঘুমানো, অভ্যাস বা চিরন্তন সত্য কর্ম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা ভার্বটাকে রূপ দেব। আর সেক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমরা ভার্বের সাথে এসবিএস যুক্ত করব। আবার যদি বাক্যে আমরা দেখি এভরিডে, ডেইলি, অকেশনালি, নরমালি, সামটাইমস, অফেন, রেগুলারলি, কন্টেক্সচুয়াল হিন্টস ইত্যাদি যদি আমরা আবার বাক্যে পাই, সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি। সেক্ষেত্রে এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রূপদান করব। আবার প্রেজেন্ট ইনডিফিনিটকে যখন আমরা নেগেটিভ করার প্রয়োজন হবে, কন্টেক্সচুয়াল হিন্টস অনুযায়ী, প্যাসেজ বা টেক্সটের অর্থ অনুযায়ী যদি আমাদের কোনো বাক্যকে নেগেটিভ করতে হয় এবং ওই বাক্যটা যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে সাবজেক্টের পরে আমরা ডু নট অথবা ডাজ নট ব্যবহার করব। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে আমরা ডাজ নট ব্যবহার করব, অন্য সকল ক্ষেত্রে আমরা ডু নট ব্যবহার করব। আর তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা বসিয়ে ওই বাক্যে আমরা সঠিক ফর্ম দেব। আর আমাদের অনেক সময় দেখা যায় একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কন্টেক্সচুয়াল হিন্টস অনুযায়ী আমাদের প্যাসিভ করতে হয়, তখন আমরা কি করব, সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার বসাবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। আমি আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রাইট ফর্ম অফ ভার্ব যা থাকতে পারে সেটা, যে এই ফর্মে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রাইট ফর্ম ভার্ব করতে পারি বা ভার্বের সঠিক রূপ দিতে পারি। দেখো বন্ধুরা, এখন আমরা একটু প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব। তোমরা জানো নিশ্চয়ই প্রেজেন্ট অর্থ বর্তমান, কন্টিনিউয়াস অর্থ চলমান। তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলমান। বর্তমানে কোনো কাজ চলতেছে, ঘটতেছে, হইতেছে। আমি বাজারে যাইতেছি, আমি ভাত খাইতেছি, বালকেরা খেলতেছে, বৃষ্টি হইতেছে, বাতাস বইতেছে, বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দিন দিন আমরা একটি ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এভাবে বর্তমানে কোনো কাজ চলতেছে, ঘটতেছে, হইতেছে, এরকম যদি বোঝায় যে বাক্য দ্বারা, মানে আমাদের যে কন্টেক্সচুয়াল হিন্টস থাকবে, যে আমাদের টেক্সট বা প্যাসেজ দেওয়া থাকবে, সেই টেক্সট বা প্যাসেজ যদি আমাদের ওই কন্টেক্সচুয়াল হিন্টসটা বর্তমানে চলমান কোনো কার্য বোঝায়, তাহলে ওই বাক্যটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপদান করব। যে বর্তমানে কোনো কাজ চলতেছে, বর্তমানে কোনো কাজ চলতেছে, ঘটতেছে, হইতেছে বোঝালে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। মানে আমাদের যে টেক্সট অথবা যে প্যাসেজটা দেওয়া থাকবে রাইট ফর্ম অফ ভার্বে, সেক্ষেত্রে আমাদের কন্টেক্সচুয়াল হিন্টস, কোনো সেন্টেন্সের কন্টেক্সচুয়াল হিন্টস যদি আমাদের এরকম বোঝায় যে বর্তমানে কাজটা চলতেছে, তাহলে ওই বাক্যটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপদান করব। বর্তমানে কোনো কাজ চলতেছে, বর্তমানে কোনো কাজ চলতেছে, ঘটতেছে বা হইতেছে, বোঝালে
প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আমি সংক্ষেপে লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আমরা এই ক্ষেত্রে তোমরা বাক্যে কয়েকটি শব্দ পেতে পারো। এই শব্দগুলো পেতে পারো তোমরা গ্র্যাজুয়ালি পেতে পারো, গ্র্যাজুয়ালি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। র্যাপিডলি পেতে পারো, র্যাপিডলি থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, র্যাপিডলি। তারপরে নাওয়াডেজ থাকতে পারে, নাওয়াডেজ। তারপরে নাও, নাও। তারপরে অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট। ডে বাই ডে। এগুলো আমরা বাক্যে থাকলে আমরা এই বাক্যটাকে প্রেজেন্ট ইনডেফিনিট হিসেবে শনাক্ত করে প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে শনাক্ত করে নিতে পারি। যে বাক্যে গ্রাজুয়ালি, র্যাপিডলি, নাওডেজ, নাও অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, এই শব্দগুলি বাক্যে থাকলে আমরা ওই বাক্যটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপদান করব। দেখো বন্ধুরা, যদি এই শব্দগুলো আমি এখানে তোমাদের লিখে দিয়েছি যে গ্রাজুয়ালি, র্যাপিডলি, নাওডেজ, নাও, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, অ্যাট দিস মোমেন্ট, এই শব্দগুলি বাক্য থাকলে বাক্যটা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তো অনেক সময় দেখা যায় নাও বাক্যে আছে, তারপর ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তারপর দেখা যায় নাওডেজ আছে, তখন কিন্তু অনেক ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তখন আমরা কি করব? এই জন্য আমি তোমাদেরকে প্রথমেই বলছি ভোকাবুলারি বোঝার কোনো বিকল্প নেই। তোমাদের কনটেক্সচুয়াল হিন্টস মানে আমাদের টেক্সটে কি নির্দেশ দেওয়া হয়েছে বাক্যটাতে যে বর্তমানে চলমান কোনো ক্রিয়া বোঝায় কিনা। যদি আমরা এই কনটেক্সচুয়াল হিন্টস দ্বারা বুঝি যে বর্তমানে চলমান বুঝাইতেছে, তখনই কেবল আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের উদ্ধার করব। সাবজেক্ট প্লাস সাবজেক্ট দেওয়া থাকবে আমাদের, আমরা সাবজেক্ট অনুসারে অ্যামিজার বসাবো, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তোমরা একটা কথা সহজে মনে রাখবে, সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হয়। তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার বসাবো, তারপর ভার্বের সাথে কি করব? আইএনজি যুক্ত করব। এটা আমরা মনে রাখতে পারি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসকে যখন আমরা প্যাসিভ করার প্রয়োজন আসবে, তখন আমরা বসাবো সাবজেক্ট অনুযায়ী এম বিং, ইজ বিং, আর বিং, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। দেখো বন্ধুরা, একটা এক্সাম্পল লিখেছি, দ্য পপুলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা ইনক্রিজ ডে বাই ডে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তা বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাওয়া কিন্তু চলমান আছে। তো বর্তমানে চলমান বুঝালে সাধারণত কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তখন তাছাড়া ডে বাই ডে আছে, ডে বাই ডে থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে তোমার এই ভার্বটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপদান করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যামিজার। যেহেতু পপুলেশন অফ বাংলাদেশ থার্ড পারসন সিঙ্গুলার, সে থার্ড পারসন সিঙ্গুলারের পরে ইজ বসবে, আই এর পরে এম বসবে, অন্য সকল ক্ষেত্রে আর বসবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার, তারপর ভার্বের সাথে আইএনজি, ইনক্রিজের সাথে আইন যোগ করলে ইনক্রিজিং। তো আমাদের সঠিক ফর্ম হবে, কারেক্ট ফর্ম অথবা রাইট ফর্ম অফ ভার্ব হবে ইজ ইনক্রিজিং, ইজ ইনক্রিজিং। দেখো বন্ধুরা, তোমার কন্টেক্সচুয়াল হিন্টস দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে বোঝালে দেখো কন্টেক্সচুয়াল হিন্টস দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তোমরা এই ক্ষেত্রে বাকি কিছু শব্দ পেতে পারো, সেই শব্দগুলি হচ্ছে তোমরা পেতে পারো জাস্ট, জাস্ট নাও, ইভার, লেটলি, অলরেডি,
recently এই সবগুলি তোমরা বাক্যে পেতে পারো। সাধারণত কোনো কাজ আমাদের এটাই ধরে রাখতে হবে, সাধারণত কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে। যেমন তিনি মাঠে গিয়েছে, আমি বাজারে পৌঁছেছি, আমি স্কুলে পৌঁছেছি, তারপর সে কাজটি শেষ করেছে, সে বই পড়া শেষ করেছে। এরকম ভাবে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, সেরকম অর্থ বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এক্ষেত্রে তোমরা বাক্যে জাস্ট নাও, এবার, লেটলি, অলরেডি, রিসেন্টলি, ইয়েট এই শব্দগুলো পেতে পারো। তখন তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা এখানে মেনটেন করবে। এবার আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো কাজ অতীতে শুরু হয় বর্তমানে এখনো চলতেছে, এরকম কার্য বোঝানো হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি 7 দিন ধরে জ্বরে ভুগতেছি, 7 দিন আগে জ্বরে ভোগা শুরু হয়েছে, আমি এখনো ভুগতেছি। এবং অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমানে এখনো চলতেছে। সকাল থেকে বৃষ্টি হইতেছে, সকালে বৃষ্টি শুরু হয়েছে, এখনো হইতেছে। সে 2 ঘন্টা যাবৎ বই পড়তেছে, 2 ঘন্টা আগে বই পড়া শুরু হয়েছে, এখনো সে পড়তেছে। এরকম কোনো কাজ অতীতে শুরু হয় বর্তমানে এখনো অবধি চলতেছে, বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমাদের ব্যাপক সময়ের পূর্বে একটা ফর দ্বারা একটা ব্যাপক সময় উল্লেখ থাকবে, সিন দ্বারা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে। যেমন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে পেয়েছি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হইতেছে, সকালে একটা নির্দিষ্ট সময়, এই জন্য আমরা এখানে সিন দ্বারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ পেয়েছি। আবার সে 2 ঘন্টা যাবৎ বই পড়তেছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে বই পড়তেছে। 2 ঘন্টা ব্যাপক সময়, কিন্তু নির্দিষ্ট নয় যে 10টা থেকে 12টা বা 12টা থেকে 2টা, এরকম নির্দিষ্ট নয়। সেক্ষেত্রে সেজন্য আমরা এখানে ফর ব্যবহার করা হয়েছে। তো এরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তোমরা চিনবে। অতীতে যদি কনটেক্সচুয়াল হিন্টস দ্বারা অতীতে কোনো কাজ শুরু হয় বর্তমানে এখনো চলতেছে বোঝায়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে তোমরা ফর এবং সিন্সের ব্যবহার পাবে। ব্যাপক সময়ের পূর্বে এখানে একটা ফর ব্যবহার করা থাকবে, আর নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স ব্যবহার করা থাকবে। তো বন্ধুরা, আমরা আজকের ক্লাসে শুধুমাত্র প্রেজেন্টের 4টা টেন্সই দেখলাম। আমরা আগামী ক্লাসে পাস্ট এবং কিছু এক্সট্রা নিয়ম আছে, সেগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আমি আশা করি তোমরা সবাই আগামী ক্লাসটা দেখবে, এবং আজকের ক্লাসে যে কথাগুলো বলা হলো এগুলো তোমরা সবাই মনোযোগ সহকারে আবার ভিডিওটি পুনরায় দেখবে। ভালো থেকো সবাই।